আজকে আমরা WBH মডেল কোশ্চেন্সের 3টা শুরু করছি। প্রথম যে প্রশ্নটা আমরা দেখে নেব 1 এর অথবা প্রশ্নটা ক্লিয়ার আছে, আমি এবার পড়ছি। 100 গ্রাম CCl4 এর 3 গ্রাম একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। দ্রাবকটির আণবিক ভর কত? কেবি দিয়ে দিয়েছে, কেবি যেটা হচ্ছে ইভিলোস্কোপিক ধ্রুবক, কেবি সমান হচ্ছে 5.03 কেজি কেলভিন মোল ইনভার্স। তাহলে এখানে ক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা করতে গিয়ে যে সমীকরণটা ব্যবহার করবো সেটা রাউল্টের সূত্র থেকে পাচ্ছি। সমীকরণটা কি? ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, যেখানে ডেল টিবিটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, কেবিটা হচ্ছে ইভিলোস্কোপিক ধ্রুবক, আর এমটা হচ্ছে দাবের মোলাল গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে দাবের মোলাল গাঢ়ত্ব এম সমান আমরা কি জানি? দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ওজন, সেটা কিসে? কেজি এককে বার করতে হবে কিন্তু। ঠিক আছে, মানে আমরা যদি দ্রাবের মোল সংখ্যাকে যদি দ্রাবকের ওজন কেজি এককে করে যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা দ্রাবের মোলাল গাঢ়ত্বটা পেয়ে যাব। তাহলে দ্রাবের মোল সংখ্যা আমরা পেতে গেলে কী করতে হবে? এখানে 3 গ্রাম দিয়ে দিচ্ছে এবং তার আণবিক গুরুত্বটা, মানে 3 গ্রামকে যদি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি তাহলে আমরা দ্রাবের মোল সংখ্যা পেয়ে যাব। আর এই আণবিক গুরুত্বটাই হচ্ছে আমাদের এখানে চেয়েছে। তাহলে আণবিক গুরুত্ব আমরা যদি ধরি দ্রাবের আণবিক গুরুত্ব এম। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্ষেত্রে এম সমান কি পাবো? 3/m, কারণ এখানে দিয়ে দিয়েছে যে 3 গ্রাম একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক নেওয়া হয়েছে, আর আমাদের 100 গ্রাম CCl4, তার মানে 100 গ্রাম এটাকে আমরা কেজিতে পরিণত করে নেব। তাহলে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কি হবে? 3/m ইন্টু 1000/100 কেটে গেল এটা, তাহলে 30/m। এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে ডেল টিবি অনেক কত দিয়েছে? 0.6, কেবি কত দিয়েছে? 5.03 ইন্টু 30/m। এখান থেকে আমরা m সমান কি লিখব? m সমান 5.03 ইন্টু 30/0.6। এটাকে তোমরা ক্যালকুলেটর করে দেখলে দেখতে পাবে এটা 251.5 হয়। তাহলে বোঝা গেল অঙ্কটা যে আমরা ডেল টিবি সমান কেবি ইন্টু এম, এই সমীকরণটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারবো। এই যে এমটা কি হচ্ছে? দ্রাবের মোলাল গাঢ়ত্ব, কেবিটা ইভিলোস্কোপিক ধ্রুবক সেটা আমাদের বলে দিয়েছে, ডেল টিবি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটাও বলে দিয়েছে। ঠিক আছে, মোলাল গাঢ়ত্বটা আমরা কী করে বার করবো? দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ওজন কেজি এককে। 3 গ্রাম আমাকে দিয়ে দিয়েছে অনুদ্বায়ী দ্রাবকটার ওজন, তাহলে 3/m। এমটা কি? এমটা হচ্ছে ধরে নিয়েছি দ্রাবের আণবিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে 3/m করলাম। এখানে 100 গ্রাম আমাকে CCl4 বলে দিয়েছে বাই 1000, সেখান থেকে আমার 30/m হচ্ছে এর দ্রাবের মোলাল গাঢ়ত্ব পেলাম, সেটাকে বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে প্রশ্নে যেটা চেয়েছে যে দ্রাবকটির আণবিক ভর কত, সেটা কত? 251.5। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 1 C-টা, যেখানে দিয়েছে যে Na2HPO4 একটি অ্যাসিড লবণ, কিন্তু Na2HPO3 একটি প্রশম লবণ কেন? Na2HPO4 এটা হচ্ছে একটা অ্যাসিড লবণ, আর Na2HPO3 এটা হচ্ছে প্রশম লবণ। কারণটা জানতে চেয়েছে। এই কারণটা জানতে গিয়ে আমরা প্রথমে একটু দেখে নেবো যে এই যে লবণগুলো পাচ্ছি সেটা কোথা থেকে আসছে, মানে কোন অ্যাসিড থেকে লবণগুলো তৈরি হচ্ছে। এটা হচ্ছে H3PO4, এটা হচ্ছে H3PO3। এর স্ট্রাকচার দেখবো আমরা। স্ট্রাকচারটা কি? তাহলে তোমরা স্ট্রাকচারটা লক্ষ্য করলে দেখতে পাবে যে H3PO4-এ 3টে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে। 3টি প্রতিস্থাপনযোগ্য H পরমাণু রয়েছে, মানে এখানে 3টে H+ এখান থেকে বেরোতে পারবে, আর এখানে কটা রয়েছে? 2টি। তাহলে এইখানে রয়েছে 3টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, আর এখানে কটা রয়েছে? 2টি। এই যে হাইড্রোজেনটা এটা কিন্তু ফসফরাসের সঙ্গে সরাসরি যুক্ত, এই হাইড্রোজেনটা কখনোই H+ রূপে বেরোতে পারবে না। শুধুমাত্র এই যে দুটো হাইড্রোজেন রয়েছে এরাই কিন্তু H+ রূপে বেরোতে পারবে।
তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে এই অ্যাসিডটার ক্ষারগাহিতা কত 2, এই অ্যাসিডটার ক্ষারগাহিতা কত 3। তাহলে এখানে দেখো শুধুমাত্র দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, একটা হাইড্রোজেন পড়ে রয়েছে। এখানে হচ্ছে দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, সেটা কোন দুটো? এই দুটো। আর আরেকটা হাইড্রোজেন যেটা পড়ে রয়েছে সেটা এই হাইড্রোজেনটা। তাহলে এখানে কিন্তু এর ক্ষারগাহিতা 2 এবং দুটো হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপিত হয়েছে। এখানে এই অ্যাসিডটার ক্ষারগাহিতা 3, এখানে শুধুমাত্র দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, আর একটা হাইড্রোজেন কিন্তু রয়েছে, সেই জন্য কিন্তু এটা অ্যাসিড লবণ, এটা হচ্ছে প্রশম লবণ। বোঝা গেছে যে এখানে 3টে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে এই অ্যাসিডটা, এখানে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে। এই যে সল্টটা তৈরি হয়েছে Na2H4, এখানে কিন্তু আরও যে একটা হাইড্রোজেন পড়ে রয়েছে সেটাও কিন্তু প্রতিস্থাপনযোগ্য, যেটা H+ রূপে বেরোতে পারে, সেই জন্য এটা একটা অ্যাসিড লবণ। এখানে কিন্তু যে হাইড্রোজেনটা পড়ে রয়েছে সেটা কিন্তু প্রতিস্থাপনযোগ্য নয়, সেটা সরাসরি ফসফরাসের সঙ্গে যুক্ত আছে, তাই সেটা প্রতিস্থাপনযোগ্য নয়, সেই জন্য Na2H3 একটা প্রশম লবণ। পরের প্রশ্নটা 1-এর সির অথবা, প্রশ্নটা দিয়েছে PCl3 আদ্য বিশ্লেষিত হয় কিন্তু NCl3 আদ্য বিশ্লেষিত হয় না কেন? দেখো এখানে প্রশ্নটা একটু কারেকশন প্রয়োজন আমার মনে হয়, যে PCl3 আদ্য বিশ্লেষিত হয় কিন্তু NCl3 আদ্য বিশ্লেষিত হয় না কেন। অ্যাকচুয়ালি NCl3ও কিন্তু আদ্য বিশ্লেষিত হয়, কিন্তু দুজনের মেকানিজমটা আলাদা। যে PCl3 যেভাবে আদ্য বিশ্লেষিত হয়, NCl3 কিন্তু সেভাবে আদ্য বিশ্লেষিত হয় না। তাহলে যাই হোক, প্রশ্নটা যেভাবে আসবে সেই হিসেবে তোমরা অ্যান্সার করো। যদি প্রশ্নটা এরকমই আসে সেক্ষেত্রে একটা জিনিস লিখতে হবে যে ফসফরাসের ক্ষেত্রে ডি অরবিটাল উপস্থিত থাকার জন্য জল ফসফরাসের ডি অরবিটালে অ্যাটাক করতে পারে এবং তার ফলে সেটা হাইড্রোলিসিস হয় বলে মেকানিজমটা দেখিয়ে দিলে। আর NCl3-র ক্ষেত্রে নাইট্রোজেনের কোনো ডি অরবিটাল বা ডি কক্ষক উপস্থিত থাকে না, সেই জন্য কিন্তু জল NCl থেকে অ্যাটাক করতে পারে না, ফলে NCl3 আদ্য বিশ্লেষিত হয় না। কিন্তু যদি প্রশ্নটা এইভাবে থাকে যে PCl3 এবং NCl3-র আদ্য বিশ্লেষণ প্রক্রিয়াটি সঙ্গে বিক্রিয়া কৌশল লিখে দেখাও, সেক্ষেত্রে আমরা কীভাবে করব, যে PCl3 থেকে দেখো 3H2 H3PO3 প্লাস 3HCl, কিন্তু NCl3 ক্ষেত্রে দেখো NH3 প্লাস 3HOCl তৈরি হচ্ছে, মানে এখানে বিক্রিয়ার যে কৌশলটা বা মেকানিজমটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। এখানে ক্ষেত্রে দেখো জল যখন অ্যাটাক করছে, ক্লোরিন এবং ফসফরাস দুজনেরই কিন্তু ডি কক্ষক উপস্থিত আছে, কিন্তু ফসফরাস অক্সিজেনের যে বন্ধন সেটা কিন্তু অনেক বেশি মজবুত, মানে PO বন্ড এনার্জি অনেক বেশি, সেই জন্য কি হচ্ছে অক্সিজেন ফসফরাসে অ্যাটাক করে, অ্যাটাক করার পরে এইভাবে মেকানিজম হচ্ছে Cl2POH প্লাস HCl তৈরি হলো। এটা আবার যদি দুটো অণু জল যদি তৈরি হয়, দুটো ক্লোরিন বেরিয়ে যাবে, সেক্ষেত্রে POH3 বা H3PO3 তৈরি হবে। কিন্তু NCl3 ক্ষেত্রে আদ্য বিশ্লেষণটা বা হাইড্রোলিসিস একটু আলাদা। সেক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু আমরা একটু আগে বললাম, আমরা জানি যে নাইট্রোজেনের কোনো ডি অরবিটাল উপস্থিত থাকে না, ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে এটা অ্যাটাক করতে পারছে না, তখন অবভিয়াসলি সেটা কোথায় অ্যাটাক করবে? ক্লোরিনে। ক্লোরিনে অ্যাটাক করলো, করার পরে দেখে Cl2NH তৈরি হলো, একটা যখন ক্লোরিন রিপ্লেস হলো, সেটা যদি আরও দুটো জল যদি অ্যাটাক করে সেক্ষেত্রে NH3 প্লাস 2HCl তৈরি হলো। মানে আমাদের মূল বিক্রিয়াটা আমরা দেখব যে PCl3-র সঙ্গে যদি 3টে অণু জল বিক্রিয়া করে সেক্ষেত্রে H3PO3 তৈরি হচ্ছে, আর এখানে ক্ষেত্রে NCl3 ক্ষেত্রে NH3 তৈরি হচ্ছে। বোঝার ব্যাপারটা? তাহলে আমাদের মূল যেটার উপরে নির্ভর করে আমাদের উত্তরটা দাঁড়িয়ে রয়েছে সেটা কী হচ্ছে, যে ফসফরাসের ডি অরবিটাল উপস্থিত, কিন্তু নাইট্রোজেনের কোনো ডি অরবিটাল বা দ্বিকক্ষক থাকে না। তাহলে সেই জন্যে PCl3 আদ্য বিশ্লেষিত হয়, NCl3 আদ্য বিশ্লেষিত হয় না। কিন্তু প্রশ্নটা এইভাবে আমি যেটা বললাম যে NCl3 আদ্য বিশ্লেষণ কিন্তু এইভাবে হয়, যেখানে ক্ষেত্রে জল নাইট্রোজেনের অ্যাটাক করতে না পারলেও ক্লোরিন অ্যাটাক করে। যদি প্রশ্নটা এইভাবে দেওয়া থাকতো যে NCl3 আদ্য বিশ্লেষিত হয় কিন্তু NF3 আদ্য বিশ্লেষিত হয় না, সেক্ষেত্রে আমরা বলবো পারবো কি নাইট্রোজেন এবং ফসফরাস কোনোটারই কিন্তু ডি কক্ষক উপস্থিত থাকে না, তাই জন্য কিন্তু NF3 কিন্তু আদ্য বিশ্লেষিত হয় না। নেক্সট কোশ্চেন 2-এর A, লিথিয়াম দেহকেন্দ্রিক কেলাস গঠন করে, এর একক কোষের দৈর্ঘ্য 351 পিকোমিটার, ঘনত্ব 0.534 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 হলে পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে এর ক্ষেত্রে আমরা জানি সমীকরণটা রো ইকুয়াল টু Z ইন্টু M বাই NA ইন্টু A কিউব, যেখানে ক্ষেত্রে রো হচ্ছে কেলাসের ঘনত্ব, Z হচ্ছে একক কোষে পরমাণুর সংখ্যা, NA হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর A হচ্ছে একক কোষের কিনারা। তাহলে এই ক্ষেত্রে আমাদের রোটা বলে দিয়েছে, জেডটা আমরা এক প্রকার বলেই দিয়েছে, বলছে কীভাবে, NAটা আমরা জানি, এটাও বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কী বার করব, এমটা বার করতে পারি। তাহলে আমরা সাজিয়ে নিই, M ইকুয়াল টু
রো ইন্টু NA ইন্টু AQ বাই জেড। তাহলে দেখো এখানে রোটা কত দিয়েছে, রো এখানে দিয়েছে 0.534 গ্রাম পার সিসি। আর জেডটা এখানে কি বার করবো, যেহেতু দেহকেন্দ্রিক বলে দিয়েছে, তার মানে কি প্রত্যেকটা কোণে 1/8 করে রয়েছে, 1/8 ইন্টু 8 দ্যাট ইজ 1। আর দেহকেন্দ্রিক মানে মাঝখানে একটা রয়েছে, সেক্ষেত্রে কত পরমাণু সংখ্যা হবে 2। অ্যাভোগাড্রো নাম্বারটা আমরা জানি যে 6.022 × 10⁻23। আর এ কত দিয়েছে 351 পিকোমিটার। এটাকে আমাদের সেন্টিমিটারে বার করতে হবে, কারণ এখানে ঘনত্বটা সেন্টিমিটার রয়েছে। এটা হচ্ছে 351 × 10⁻−10 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, রো হচ্ছে 0.534, 6.022 × 10⁻23 ইন্টু 351 × 10⁻−10 হোল কিউব বাই 2। এটাকে যদি তোমরা ক্যালকুলেটার হিসাব করে দেখো সেটা কত আসবে 6.95। ওকে, তাহলে আমরা কিন্তু এই রো ইকুয়াল টু ZM বাই NA ইন্টু AQ এই সমীকরণটা ব্যবহার করে কিন্তু আমি এই অঙ্কটা করতে পারবো। পরের প্রশ্ন 2 B-2 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 31.8 মিলিমিটার। 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ 31.55 মিলিমিটার হবে। আরেকবার প্রশ্নটা পড়ছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বিশুদ্ধ জলের বাষ্পচাপ 31.8 মিলিমিটার। 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ 31.55 মিলিমিটার হবে। তাহলে এখানে যে দ্রাবটার কথা বলেছে সেটা কি ইউরিয়া। ইউরিয়া মানে CONH2 হোল 2। এর আমরা আণবিক গুরুত্ব বার করব। কার্বনের হচ্ছে 12 প্লাস 16 প্লাস 2 ইন্টু নাইট্রোজেনের কত 14 প্লাস 2, তাহলে কত হচ্ছে এখানে 28 প্লাস 16 2 32, তাহলে হচ্ছে 60। তাহলে ইউরিয়ার ক্ষেত্রে কত আসছে আণবিক গুরুত্ব 60। এবার আমরা রাউল্টের সূত্র থেকে সমীকরণটা জানি যে বাষ্পচাপের আপেক্ষিক অবরোহণ সংক্রান্ত যে সমীকরণটা, যেটা হচ্ছে P0 মাইনাস P বাই P0 সমান হচ্ছে ইন্টু বাই N1 ইন্টু বাই N1 মানে আমরা কি লিখতে পারি W2 বাই M2 W1 বাই M1। এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলে বা আমরা যদি ডাইরেক্ট এখানে বসাতে পারি, সেখানে কি লিখবো আমরা P0 মানে কত বলে দিয়েছে আমাদের, যেটা যে বিশুদ্ধ জলের বাষ্পচাপ। বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত বলেছিল 31.8, আর দ্রবণের বাষ্পচাপ হচ্ছে 31.55 বাই 31.8। এখানে W2টা কত, W2টা আমাদের বার করতে হবে, মানে কত গ্রাম ইউরিয়া নেওয়া হয়েছিল। M2টা কত আমরা জানি, সেটা কত হচ্ছে 60। আর এখানে W1 কত বলে দিয়েছে 100 গ্রাম, আর এটা হচ্ছে জল, তাহলে জল হচ্ছে 18। তাহলে এটা যদি আমরা W2 সমান যদি ভাগ করি, দেখবো W2 সমান কত হচ্ছে 2.62 গ্রাম। P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু N2 বাই N1, এই সমীকরণটা ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কটা করলাম, যেখানে ক্ষেত্রে আমরা এটা হচ্ছে N2 মানে W2 এর মূল সংখ্যা দ্রাবের, এটা হচ্ছে দ্রাবকের মূল সংখ্যা, তাহলে W2 বাই M2 W বাই M1। আর W2টা মানে যেটা আমাদের বার করতে দিয়েছে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত করতে হবে, আর M2 আমরা বার করে নিয়েছি, ইউরিয়ার ক্ষেত্রে 60 হয়। আর জল যেহেতু দিয়ে দিয়েছে 100 গ্রাম জলে, আর জলের M1 আণবিক গুরুত্ব আমরা জানি 18, সেটা আমরা ক্যালকুলেট করে দেখলাম W2 সমান 2.62 হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 2 C-এরটা, যেখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা গ্যালভানিয়া কোষে তড়িৎচালক বল আমাদের নির্ণয় করতে হবে। কোষটা এখানে আমি লিখেছি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, আমরা ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াটা লিখে নেব। অ্যানোড বিক্রিয়াটা কি হচ্ছে, অ্যানোড বিক্রিয়া ক্যাডমিয়াম সলিড, সেটা থেকে ক্যাডমিয়াম 2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন তৈরি হচ্ছে। নেক্সট আমরা দেখব ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া সেখানে ক্ষেত্রে কি হচ্ছে 2H প্লাস অ্যাকুয়াস
ইলেকট্রন দুটো গ্রহণ করছে, সেখান থেকে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি বিক্রিয়াটা সামাপ করি সেক্ষেত্রে হবে যে সিটি সলিড প্লাস 2H প্লাস অ্যাকুয়াস থেকে Cd2 প্লাস অ্যাকুয়াস প্লাস H2 গ্যাস। ওকে, তাহলে দেখো এখানে ক্ষেত্রে আমরা কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, দুটো ইলেকট্রন। তাহলে এখানে ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে n সমান হবে কত, 2। তাহলে নান্স সমীকরণ ইউজ করে আমরা লিখতে পারি ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই n, n এখানে কত 2, ইন্টু লগ অফ কনসেন্ট্রেশন অফ Cd2 প্লাস অ্যাকুয়াস ইন্টু পার্সিয়াল প্রেশার অফ হাইড্রোজেন গ্যাস, যেহেতু এটা গ্যাস স্টেটে আছে ওই জন্য হাইড্রোজেনের পার্সিয়াল প্রেশার নিতে হবে, বাই Cd সলিড কনসেন্ট্রেশন ইন্টু H প্লাস অ্যাকুয়াস হোল স্কোয়ার। এখানে ক্ষেত্রে দেখো সিডি সলিড এটা হচ্ছে পিওর ফর্মে আছে ক্যাডমিয়ামটা, তাই এক্ষেত্রে আমরা জানি যে এর যে কনসেন্ট্রেশন সেটা 1 হবে, তাই এই পরের লাইনে আমরা এটাকে লিখবো না, আমি পরের লাইনটা সরাসরি লিখে দিলাম যে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই 2 লগ ক্যাডমিয়াম 2 প্লাস অ্যাকুয়াস কনসেন্ট্রেশন ইন্টু হাইড্রোজেন পার্সিয়াল প্রেশার বাই কনসেন্ট্রেশন অফ H প্লাস, এর 2 আছে সামনে ওই জন্য স্কোয়ার, বোঝা গেছে। এবার হচ্ছে আমরা এখানে ক্ষেত্রে E0 সেলটা আমরা কিন্তু জানি না, সেটা আমরা বের করে নেব। E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে এখানে ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়াটা কি আছে, হাইড্রোজেন তৈরি। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে এর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কত হয়, 0, আর এটার ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কত, মাইনাস 0.402, মাইনাস 0.402। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 0.402। ওকে, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, ই সেল ইকুয়াল টু 0.402 মাইনাস 0.059 বাই 2 লগ অফ ক্যাডমিয়াম 2 প্লাসের কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে, 0.02 ইন্টু পার্সিয়াল প্রেশার দেখতে পাচ্ছি কত, 0.5 অ্যাটমসফিয়ার, 0.5 বাই হাইড্রোজেন কনসেন্ট্রেশন কত, 0.2 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেটার ক্যালকুলেট করি কত হবে, 0.0419 ভোল্ট। তাহলে এটাই আমাদের উত্তর, যে এই যে গ্যালভানিক কোষটা দিয়েছিল এটার ক্ষেত্রে তড়িৎচালক বল হবে কত, 0.419 ভোল্ট। 2 দাগে সি এর অঙ্কটা আমরা করলাম, যেটা তড়িৎচালক বলের অঙ্কটা, তারই অথবাটা একটা রয়েছে দেখো, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 20 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কী পরিমাণ কপার ধাতু সঞ্চিত হবে এবং অ্যানোডে কী আয়তন O2 গ্যাস নির্গত হবে। তো এটা আমরা করব এখন। তাহলে প্রথমে আমরা বার করবো কিউ সমান কত, I ইন্টু টি, যেখানে কিউটা হচ্ছে তড়িতের পরিমাণ আর আই হচ্ছে কতটা পরিমাণ কারেন্ট পাস হয়েছে, তার মানে এটা দিয়ে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার, আর টিটা কত সময় ধরে, 20 মিনিট, তাহলে 20 মিনিট আমরা সেকেন্ডে কনভার্ট করবো। তো এটা আমরা লিখবো 0.5 ইন্টু 20 ইন্টু 60, সেটা আমরা ক্যালকুলেট করে দেখবে, এটা হবে 600 কুলম। ঠিক আছে, এবারে কপার সালফেটে দ্রবণ দিয়েছে, কপার সালফেটে সিউ এর তুল্যাঙ্ক ভার কত হবে, কপারের 63.5 পারমাণবিক গুরুত্ব বাই CO2 প্লাস যেহেতু বাই 2 হলো, তাহলে 31.75 হবে এর তুল্যাঙ্ক ভার। অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত, অক্সিজেনের তুল্যাঙ্ক ভার, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা, তাহলে কত হলো 8। তাহলে আমরা এবারে বার করব যে
ক্যাথোডে কী পরিমাণ কপার ধাতু সঞ্চিত হবে সেটা বার করার জন্য ডাব্লু সমান ই ইন্টু কিউ বাই এফ, যেখানে ডাব্লুটা যে কী পরিমাণ কপার ধাতু সঞ্চিত হবে ক্যাথোডে, এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, কি হচ্ছে তড়িতের পরিমাণ। তাই এটা যদি আমরা বসিয়ে দিই মানটা, ই হচ্ছে 31.75, 600, এটা হচ্ছে 96,500। এই মানটা আমরা দেখতে পাবো কত হয়, 0.1974 গ্রাম। তাহলে এত পরিমাণ কপার ক্যাথোডে সঞ্চিত হবে। পরের পার্টটা দিয়েছে যে অ্যানোডে কী পরিমাণ বা কী আয়তন অক্সিজেন গ্যাস নির্গত হবে। তাহলে 96,500, পরের পার্টটা করছি, কুলম তড়িৎ অ্যানোডে উৎপন্ন করে 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম বা 1.4 মোল বা 1.4 ইন্টু 22.4 লিটার O2, মানে 5.6 লিটার O2। বোঝা গেল যে 96,500 কুলম তড়িৎ অ্যানোডে উৎপন্ন করে 8 গ্রাম, যেটা মানে হচ্ছে 8 গ্রাম অক্সিজেন মানে 1/4 মোল, মানে হচ্ছে 1/4 ইন্টু 22.4, যেহেতু আমরা 1 মোল পরিমাণ কোনো গ্যাসের এসটিপিতে আয়তন জানি আমরা 22.4 লিটার হয়, তাই সেক্ষেত্রে 1/4 মোল যেহেতু, তাহলে হচ্ছে 5.6 লিটার O2 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম করে 1 কুলম তড়িৎ অ্যানোডে উৎপন্ন করে কত, 5.6 বাই 96,500 লিটার অক্সিজেন। তাহলে এটাকে আমি যদি যে পরিমাণ তড়িৎ পাঠানো হয়েছে 600, তাহলে আমি ডাইরেক্ট বসে দিই এখানে 600 কুলম তড়িৎ অ্যানোডে কত উৎপন্ন করবে অক্সিজেন ইন্টু 600, সেটা করলে আমরা দেখব কত হচ্ছে 0.0348 লিটার। সেক্ষেত্রে আমরা এটা মিলিলিটারে কনভার্ট করি 34.8 মিলিলিটার। বোঝা গেল? তাহলে এখানে ক্ষেত্রে অঙ্ক দুটো পার্ট রয়েছে। একটা পার্টে বলছে যে ক্যাথোডে কী পরিমাণ কপার সঞ্চিত হবে সেটা আমরা বার করলাম 0.1974 গ্রাম, আর অ্যানোডে কী পরিমাণ অক্সিজেন গ্যাস নির্গত হবে সেটা কত দেখলাম 34.8 মিলিলিটার। নেক্সট প্রশ্ন আমরা দেখব 2-এর ইটা, যেখানে একটা সমীকরণ দিয়েছে 2a প্লাস বি, এখান থেকে কি তৈরি হচ্ছে A2B, আর এর বিক্রিয়া হার দিয়েছে সমান K concentration of A into concentration of B স্কোয়ার। K এর মানও বলে দিয়েছে, K সমান 2 into 10⁻⁻6 মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। বিক্রিয়ার প্রারম্ভিক হার নির্ণয় করতে বলেছে। আমি অঙ্কটা পড়ছি একবার। 2a প্লাস বি থেকে A2B বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ A ইন্টু কনসেন্ট্রেশন অফ B হোল স্কোয়ার, এবং K সমান 2 ইন্টু 10⁻⁻6 মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির প্রারম্ভিক হার নির্ণয় করো যখন কনসেন্ট্রেশন অফ A 0.1 মোল পার লিটার আর কনসেন্ট্রেশন অফ বি যখন 0.2 মোল পার লিটার। তাহলে এটা খুব সিম্পল, আমরা বিক্রিয়ার প্রারম্ভিক হার নির্ণয় করতে পারবো। সরাসরি আমরা এই ভ্যালুগুলোকে যদি এখানে বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা কিন্তু বিক্রিয়ার হারটা সরাসরি বের করতে পারবো। কী করব, বিক্রিয়া হার সমান K এর ভ্যালু কত দিয়েছে 2 into 10⁻⁻6 মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, তার সঙ্গে এর কনসেন্ট্রেশন গুণ করব 0.1 মোল লিটার ইনভার্স, তার সঙ্গে বি এর কনসেন্ট্রেশনটা গুণ করব, কিন্তু হোল স্কোয়ার যখন রয়েছে ওটাকে আমি স্কোয়ার করব 0.2 হোল স্কোয়ার, আর এখানে এককগুলোকে আমি স্কোয়ার করে দিচ্ছি, আলাদা করে ব্র্যাকেটে লিখছি না, মোল স্কোয়ার ইন্টু লিটার টু দি পাওয়ার -2। বোঝা গেল? তাহলে আমরা এখানে কাটাকুটি করতে পারবো। দেখো এখানে কি থাকলো, যদি আমরা ভ্যালুটা দেখি, ভ্যালুটা কত হবে 8 ইন্টু 10⁻⁻
-9 মোল, দেখো এখানে মোল স্কোয়ার আর মোল টু দি পাওয়ার -2 কেটে যাবে, তাহলে আর এখানে মোলটা পড়ে থাকছে, তাহলে মোল থাকলো লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। লিটার ইনভার্সটা দেখো এখানেও লিটার স্কোয়ার আর লিটার টু দি পাওয়ার -2টা কেটে যাচ্ছে, এই লিটার ইনভার্সটা পড়ে থাকছে। একই রকমভাবে এখানে সেকেন্ড ইনভার্সটা পড়ে থাকছে, তাহলে বিক্রিয়ার হার কত হবে 8 × 10⁻⁹ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। নেক্সট পার্টটা দেখো, নেক্সট পার্টটা কি বলছে যে বিক্রিয়াটির হার নির্ণয় করো যখন এ কনসেন্ট্রেশন অফ এ হ্রাস পেয়ে 0.06 মোল হয়। মানে বলছে বিক্রিয়ার হারটা নির্ণয় করো কখন, যখন এর যে কনসেন্ট্রেশন, তার মানে এই বিক্রিয়াটা আরও যদি আমি ছোটো করে লিখি 2a + b থেকে a to b, যখন আবার কখন বার করতে বলছে, যখন এর গাঢ়ত্ব 0.06 মোল পার লিটার ইনভার্স হয়। ঠিক আছে, তাহলে কতটা কমেছে, আগে কত ছিল 0.1, তাহলে 0.1 মাইনাস 0.06, তাহলে কত কমেছে 0.04, তাহলে এত পরিমাণ এর গাঢ়ত্ব কমেছে। তাহলে বি এর গাঢ়ত্ব মানে দুটো এ প্লাস একটা বি থেকে a to b তৈরি হয়, তাহলে এই গাঢ়ত্বটা যদি কমে থাকে তাহলে বি এর ক্ষেত্রে গাঢ়ত্বটা কত কমবে 0.04/2, দ্যাট ইজ 0.02। বোঝাতে পারলো ব্যাপারটা? তাহলে বি এর ক্ষেত্রে গাঢ়ত্ব কত কমেছে, তাহলে এখন বি কতটা থাকবে, 0.2 ছিল, তাহলে 0.2 মাইনাস 0.02 মানে 0.18। এই জায়গাটা আমি আরেকবার বলছি, আমাকে প্রশ্ন দিয়েছে, প্রথম পার্টটা তো ক্লিয়ার হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট আমাকে প্রশ্ন দিয়েছে যে ওই একই পার্ট, পরের পার্টটা আর কি, বিক্রিয়াটির হার নির্ণয় করো যখন কনসেন্ট্রেশন অফ এ হ্রাস পেয়ে 0.06 মোল পার লিটার ইনভার্স হয়, 0.06 মোল লিটার ইনভার্স হয়। তাহলে এখন এতটা এ রয়েছে, তার মানে কতটা খরচা হয়েছে 0.04, কোথা থেকে পেলাম, কারণ প্রথমে প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দিচ্ছি 0.1, এখন আছে কত 0.06, তার মানে 0.04 খরচা হয়েছে বা রিয়্যাক্ট করেছে। আর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ রয়েছে 2 মোল এ 1 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে a to b উৎপন্ন করে, তাহলে 0.04 যদি এ যদি বিক্রিয়া করে তাহলে কতটা পরিমাণ বি বিক্রিয়া করছে, নিশ্চয়ই ওর হাফ, কারণ দুটোর সঙ্গে একটা করছে, কত হচ্ছে 0.02 বিক্রিয়া করছে। তাহলে এখন বি কতটা রয়েছে, 0.2 ছিল, 0.02 বিক্রিয়া করেছে, তাহলে 0.18 রয়েছে। তাহলে এখন বি এর কনসেন্ট্রেশন কত 0.18 মোল লিটার ইনভার্স। তাহলে এখন আমাদের বিক্রিয়া হার বার করতে গেলে কি হচ্ছে, এইখান থেকে বিক্রিয়া হার কত হবে, কে এর ভ্যালু 2 × 10⁻⁶ মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ইন্টু 0.06 মোল লিটার ইনভার্স ইন্টু 0.8 হোল স্কোয়ার, কারণ এখানে আমরা দেখেছি যে বিক্রিয়ার হার সমীকরণটা কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি স্কোয়ার মোল স্কোয়ার -2। এটাকে আমরা যদি গুণ করে দেখি কত হবে, 3 × 888 × 10⁻⁹ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা প্রথম পার্টটা হচ্ছে এটা, যেখানে আমাদেরকে প্রারম্ভিক গাঢ়ত্বগুলো বলে দিয়েছি, জাস্ট গুণ করলাম, বসিয়ে দিলাম। পরেরটা একটু বুদ্ধি লাগাতে হবে, সেখানে ক্ষেত্রে 0.06 বেঁচে আছে বলেছে, সমীকরণটা ব্যবহার করে আমরা দেখলাম যে সেক্ষেত্রে বি কত পড়ে থাকবে 0.18 মোল পার লিটার, সেটা আমরা সমীকরণে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কত উত্তর পেলাম 3.888 × 10⁻⁹ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। নেক্সট আমরা এফের কোশ্চেনটা দেখব, আমি প্রশ্নটা লিখে দিয়েছি, এখান থেকে এ থেকে এফ শনাক্ত করতে হবে। প্রথমটা দিয়েছে CH3CH2Br, KNO2 দিচ্ছে এ তৈরি হচ্ছে, আর CH3CH2Br এর মধ্যে যদি AgNO2 দেওয়া হয় তাহলে বি তৈরি হচ্ছে। এটা আমরা কী করে করব, দেখো একটা যদি করে দেখো, এখানে ক্ষেত্রে NO2 হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেক্ষেত্রে NO2 নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে, আবার অক্সিজেন সেন্টার দিয়েও অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে NO2 যদি KNO2 ফর্মে থাকে, তাহলে এখানে কিন্তু KNO2 একটা আয়নীয় যৌগ, তাহলে এক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনটা এন সেন্টার দিয়ে অ্যাটাক করবে।
তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্টটা হবে CH3CH2 NO2। কেন? কারণ এখানে KNO2 হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ, সেক্ষেত্রে নাইট্রোজেন সেন্টার দিয়ে কিন্তু অ্যাটাকটা হবে। আর AgNO2 যেহেতু একটা সমযোজী যৌগ, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন সেন্টার দিয়ে অ্যাটাকটা হবে। সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা কি হচ্ছে CH3CH2ONO। বোঝা গেল? নেক্সট CH3COCH3 দেওয়া হচ্ছে ড্রাই ইথারের প্রেজেন্সে। এটা হচ্ছে একটা গ্রিগনার রিয়াকশন। আমি মেকানিজমটা একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। CH3 গ্রিগনার রিয়েজেন্ট, CH3 বা MgI যা দেওয়া থাকবে, এটার এখানে সে অ্যাটাক করবে, এটা খুলবে। তাহলে সিটা কি পাওয়া যাবে? সিটা পাওয়া যাবে CH3CO-, এর কাউন্টার পার্ট আসবে MgI প্লাস হিসাবে থাকবে। আর এক্ষেত্রে বাকি যা পড়ে থাকলো CH3, আর যেটা অ্যাটাক করেছে সেই CH3। তাহলে আমি ভালো করে যদি লিখি বুঝতে পারবো CH3C, এখানে CH3টা যা ছিল তাই থাকবে, নতুন CH3 এসে অ্যাটাক করেছে আর O- হয়ে গেছে, O-টাকে কাউন্টার ব্যালেন্স করছে MgI। বোঝা গেছে? তাহলে এখানে C, এটাই যখন আমরা H3+ দেবো, এই বন্ডটা ভেঙে চলে যাবে, এটা তৈরি হয়ে যাবে CH3COH CH3CH3। বোঝা গেল? তাহলে খুব ভালো করে লক্ষ্য করবে, যখন ড্রাই ইথারের প্রেজেন্সে শুধুমাত্র গ্রিগনার রিয়েজেন্টটা অ্যাটাক করছে তখন কিন্তু ওটা এই ফর্মই থাকবে। এর উপর যদি ডাইলুট HCl বা H+ বা H3+ দেওয়া হয়, তখন কিন্তু এই O আর Mgর মধ্যেকার যে বন্ডটা রয়েছে সেটা ভেঙে যাবে, সেটা OH হয়ে যাবে। ঠিক আছে? সেই মেকানিজমটা আমি দেখাতে পারি যদি এরকমভাবে বলো। ধরো আমি আর এই গ্রুপগুলোকে সব আর নিচ্ছি আর কি লেখার সুবিধার্থে। RO- MgI ছিল, H3+ দেওয়া হলো, মানে এখানে HOH প্লাস H3+ দেওয়া হচ্ছে, এটা এখানে অ্যাটাক করলো, জল আবার চলে গেল। তাহলে এখান থেকে পেল RCOH আর। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট এখানে দেখো, এটা তার মানে C হচ্ছে এটা, D হচ্ছে এটা। CH3COH এর সঙ্গে Ag2O দিলে কি হবে? সিলভার অ্যাসিটেট, CH3COOHE। এরপরে কি দিচ্ছে? Br2CCl4, এটা কমা আছে, Br2CCl4। দেখো এই রিয়াকশানটা হচ্ছে হান্স ডিকার রিয়াকশান, এখানে তৈরি হবে CH3Br। তাহলে প্রথমে CH3COH এর মধ্যে যদি Ag2O দেওয়া হয় বা সিলভার অক্সাইড দেওয়া হয়, সেটা কি তৈরি হবে? সিলভার অ্যাসিটেট। তার মধ্যে যদি Br2CCl4 দেওয়া হয়, সেটা তৈরি হবে হান্স ডিকার রিয়াকশান। দেখে নেবে তোমরা, প্রোডাক্টটা কি তৈরি হবে? CH3Br। আজকে এতক্ষণ অবধি থাকলো, নেক্সট পার্ট আমরা এরপর থেকে শুরু করব।